নমস্কার, সময় কলকাতায় আপনাদের সকলকে স্বাগত। খেলা হবে নিয়ে আমি বৃষ্টি রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই যে খবরে চোখ রাখবো, স্টার্কের দাপটে অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ধরাশায়ী ভারত। টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, কিন্তু অজিতের পেস বোলিং এর সামনে দাঁড়াতেই পারলেন না ভারতীয় ব্যাটাররা। তাদের প্রথম ইনিংস শেষ হয়ে গেল 180 রানে। দলের হয়ে লড়াই করলেন নীতিশ কুমার রেড্ডি। ম্যাচের আপডেট, সমস্ত আপডেট জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখবো, স্টার্কের দাপটে অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে একেবারে ধরাশায়ী অবস্থা ভারতের। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেও অজিতের পেস বোলিং এর সামনে রীতিমতো দাঁড়াতে পারলেন না ভারতীয় ব্যাটাররা। আজকের দিনের সমস্ত আপডেট সম্পর্কে জেনে নেব। আমাদের টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তী। পুরন্দর, আজকের সারা দিনের খেলাটা ঠিক কিভাবে এগুলো, ভারতীয় ক্রিকেটাররা কোন দিকে খেলাটা এগিয়ে নিয়ে যেতে পারলেন সেটা যদি একটু বিস্তারিত বলো, আর এছাড়াও পরবর্তী আপডেট কি আছে সেটা একটু সবটাই জেনে নেব তোমার কাছ থেকে। বৃষ্টি, দেখো, তোমার প্রথম প্রশ্নের উত্তরে আমি এমনটাই বলবো যে তুমি যেটা জানতে চাইলে আপডেট এই মুহূর্তে কিন্তু ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া কিন্তু বেশ একটা কমান্ডেবল পজিশন যাকে বলা হয় সেই জায়গায় দাঁড়িয়ে আছে। অর্থাৎ অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণেই রয়েছে ম্যাচ। সকালে প্রারম্ভিক ধাক্কা কাটিয়ে ভারত কিন্তু বেশ দ্বিতীয় উইকেটে যখন রাহুল এবং রাহুল এবং শুভমান গিল খেলছিলেন তখন ভারত কিন্তু বড় ইনিংসের দিকে এগোচ্ছে এরকমই মনে হয়েছিল। মনে রাখতে হবে 4 বছর আগে এই অ্যাডিলেডেই ভারতকে 36 রানে অল আউট করে দিয়েছিল। সেই ইনিংসে অবশ্য 9 উইকেট পড়েছিল। 36 রানে 9 উইকেটে মুড়িয়ে দিয়েছিল অজি বোলাররা। সেই দলের বেশ কয়েকজন সদস্য এবারও রয়েছে যারা এবার অস্ট্রেলিয়া সফর করছেন অ্যাডিলেড টেস্ট। তারা কিন্তু সেই দুঃস্বপ্ন মুছে দিতে এদিন মাঠে নেমেছেন এরকমটাই মনে হয়েছিল। অন্তত দ্বিতীয় ঘন্টায় সেরকমটাই মনে হচ্ছিল, কারণ প্রথম বলেই মিচেল স্টার্ক এদিন আঘাত আনেন যশস্বী জয়সওয়াল, যিনি প্রথম টেস্টে ভারতীয় জয়ের নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন। বড় রানের ইনিংস খেলেছিলেন, 100 রানের পরে 200 রানের কাছাকাছি বলবো প্রায়, কারণ 150 গন্ডিও তিনি পেরিয়ে গেছিলেন। সেরকম বড় রান তিনি করার পেছনে অন্যতম কারিগর ছিলেন ভারতের, এবং জয়ের নেপথ্যে তিনি ছিলেন। প্রথম বলে তার ফিরে যাওয়াটা একটা বড় ধাক্কা ছিল। সেই জায়গা থেকে ভারত কিন্তু রিকভার করতে থাকে, এবং শুভমান গিল, রাহুল একটা সময় পর্যন্ত বেশ স্থিরতা দিচ্ছিলেন। যদিও এদিন হ্যাজেলউডের বদলে খেলতে নামা বোল্যান্ড কিন্তু রাহুলকে একবার আউট করেছিলেন, সেটি নো বল ছিল, এবং রাহুল আরেকটি সুযোগ দিয়েছিলেন যে ক্যাচটি তাঁবুবন্দি করতে পারেনি অজি ফিল্ডার। সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল 37 রান করেন এবং শুভমান গিলের সঙ্গে একটা পার্টনারশিপ গড়ে তোলেন। কিন্তু রাহুল ফিরে যাওয়ার পরই দেখা যায় বিরাট কোহলি ক্রিজে আসেন, দ্রুত ফিরে যান। গত টেস্টের দ্বিতীয় ইনিংস অর্থাৎ শেষ ইনিংসে তার 100 রানের পরেও তিনি কিন্তু বিশেষ রান পাননি, 7 রান করে তিনি আউট হন। এবং এ টেস্টে যার অন্তর্ভুক্তি ভারতীয় ব্যাটিং এর শক্তি বাড়াবে বলে মনে করা হয়েছিল, অর্থাৎ ভারতীয় অধিনায়ক হিসাবে যিনি আবার ব্যাটন জসপ্রীত বুমরার কাছে নিয়েছেন, সেই রোহিত শর্মা 23 বল খেলে 3 রান করে আউট হয়ে যান। ফলে দেখা যায় মধ্যাহ্নভোজের বিরতির আগে যে ভারত 4 উইকেট হারিয়েছিল, রোহিত শর্মা মধ্যাহ্নভোজের বিরতির পরপরই ফিরে যাওয়ায় 5 উইকেট হারিয়ে ঢুকতে থাকে, এবং যার উপরে বেশি ভরসা ছিল সেই ঋষভ পন্ত দ্রুত বিদায় নেন। তারপরে কিছুক্ষণ লড়েছিলেন অশ্বিন। এক পাশে কিন্তু নীতিশ কুমার রেড্ডি ধারাবাহিকভাবে 5 উইকেট পড়ার পর থেকেই তিনি এসে একা কুম্ভ রক্ষা করে নকল বুদিগড়, সেরকমই অবস্থা দাঁড়িয়েছে। কারণ নকল বুদিগড়ের এই জন্যই বলবো, কারণ পিচে বাউন্সটা এত বেশি মারাত্মক কিছু সুইং বা বোলারদের কাছে বিরাট কোনো অ্যাডভান্টেজ ছিল না, যার ফলে এত পিচেও জুজু ছিল না যাতে 180 রানে অল আউট হয়ে যেতে হয়। ভারত 180 রানে অজি বোলারদের কাছে কার্যত আত্মসমর্পণ করেন, এবং নীতিশ কুমার রেড্ডি একমাত্র 42 উল্লেখযোগ্য রান করেন। তিনিও শেষে সঙ্গীর অভাবে 42 রান করে আউট হয়ে যান। 180 রানে অল আউট করার পেছনে কিন্তু মিচেল স্টার্কের কথা বলতেই হবে, যিনি 6টি উইকেট পান, পাশাপাশি 2টি করে উইকেট পান বোল্যান্ড এবং প্যাট কামিন্স। ফলে স্বাভাবিকভাবে 180 রানে বেঁধে রেখে ভারতকে ভালো কিছু করতে হতো। সেখানে দাঁড়িয়ে দেখা যায় যে ওসমান খোয়াজার উইকেটটা প্রথম দিকে তুলে নিলেও জসপ্রীত বুমরা
ও অন্য বোলাররা কিন্তু সুবিধা করতে পারেননি। এখানে কিন্তু কোথাও মনে হচ্ছে যে মোহাম্মদ সামির অভাব যেন অনুভূত হয়েছে। মোহাম্মদ সামি ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছেন, কিন্তু তিনি ভারতীয় দলের হয়ে ফেরেননি। এবং আমাদের মাথায় রাখতে হবে যে জাসপ্রীত বুমরার সঙ্গে অন্য যে দুই সহায়ক পেসার রয়েছেন বা তিনজনের কথাই বলবো, নীতিশ কুমার রেড্ডিকে ধরলে মোহাম্মদ সিরাজ এবং হরপ্রীত রানা এবং নীতিশ কুমার রেড্ডি, এরা কিন্তু সেভাবে প্রভাব ফেলতে পারেননি, দাগ কাটতে পারেননি। ফলে যা এখনো পর্যন্ত যা আপডেট রয়েছে সেখানে আর 100 রানের ব্যবধান রয়েছে ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া দলের। ফলে কার্যত চালকের আসনে কিছুটা হলেও এখন মনে হচ্ছে অস্ট্রেলিয়ায়। যদি দ্রুত প্রত্যাঘাত বোলাররা না করতে পারেন, এ টেস্টে কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ঘুরে দাঁড়ানো কঠিন হবে। পিঙ্ক বলের টেস্ট যেটা বলা হচ্ছে, পিঙ্ক বলের টেস্টে ভারত কিন্তু প্রথম ইনিংসে দ্রুত অল আউট হয়ে কিন্তু ইতিমধ্যে কিছুটা কিন্তু ব্যাকফুটে রয়েছে। এবার এখানে মাথায় রাখতে হবে দৃষ্টি, যে দর্শকদের সুবিধার্থে বলবো যে এই মুহূর্তে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে এই মুহূর্তে যা পয়েন্টের টেবিল রয়েছে, সেই পয়েন্টের টেবিলের দিকে আমরা যদি চোখ রাখি, তাহলে ভারত যে জায়গায় দাঁড়িয়ে আছে, ভারতকে কিন্তু অস্ট্রেলিয়াকে একেবারে নাস্তানাবুদ করতে হবে। এই মুহূর্তে পয়েন্টের যেখানে আছে সেখানে কিন্তু ভারতকে 5 টেস্টের এই সিরিজের 4 টেস্টের 4-0 ব্যবধানে জিততে হবে, যে কাজটা নেক্সট টু ইম্পসিবল বা কার্যত খুব কঠিন, অত্যন্ত কঠিন বলে মনে করা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে অ্যাডিলেড টেস্ট কিন্তু কার্যত ভারত এবং অস্ট্রেলিয়া দুজনের কাছেই অ্যাসিড টেস্ট ছিল। সেই জায়গায় এই মুহূর্তে যা আপডেট, সেখানে কিন্তু অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে, ভারত ব্যাকফুটে রয়েছে। এটা প্রথম দিনের একেবারে শেষে প্রায় খেলা চলে এসছে ডে নাইট ম্যাচে। সেখানে দাঁড়িয়ে এতটুকুই আপডেট রয়েছে এবং আমরা বলতে পারি অস্ট্রেলিয়া কিন্তু কিছুটা হলেও চালকের আসনে দৃষ্টি। একদম পুরন্দর, আমার আরো একটা প্রশ্ন থাকছে যে প্রথম দিন যেখানে ভারতের এরকম অবস্থা, তাহলে দ্বিতীয় দিনে ভারতের কাছে লক্ষ্য কি হতে চলেছে? কারণ তার একটা প্রত্যাবর্তন প্রয়োজন। সেই প্রত্যাবর্তনের জন্য কি কি ট্রিক্স তারা অবলম্বন করতে পারে বা কি লক্ষ্য নিয়ে তারা এগোতে পারে? তোমার প্রশ্নের উত্তরে এখন পরিষ্কার কথা বলা যেতে পারে, 9টি উইকেট এখনো তুলতে হবে ভারতীয় বোলারকে। সেখানে দাঁড়িয়ে জাসপ্রীত বুমরার উপরেই নির্ভর করতে হবে। এবং এই যে পিঙ্ক বলের টেস্ট, এখানে দাঁড়িয়ে কিন্তু দ্বিতীয় দিন সকালের মধ্যে কিন্তু বেশ কয়েকটি বড় ধাক্কা দিতে হবে। এখানে মনে রাখতে হবে আবার যে স্টিভ স্মিথের মতো ব্যাটসম্যান রয়েছেন, মার্সের মতো ব্যাটসম্যান রয়েছেন এবং ট্র্যাভিস হেড, যিনি ভারতের বিরুদ্ধে বরাবরই ভালো রান করেন এবং বিধ্বংসী হয়ে ওঠেন, তাকে দ্রুত ফেরাতে হবে। নইলে কিন্তু ভারতের সামনে লড়াইটা কঠিন থেকে কঠিনতর হয়ে উঠবে বৃষ্টি। একদম, অনেক ধন্যবাদ পুরন্দর তোমাকে। এই মুহূর্তে আমরা খেলার যে আপডেট পাচ্ছি, ভারতের অবস্থা প্রথম দিন ধরাশায়ী হলেও দ্বিতীয় দিনে বেশ কিছু ট্রিক্স ভারতকে অবলম্বন করতে হবে যদি তাকে কামব্যাক করতে হয়। ট্র্যাভিস হেড, যেমন আমাদের প্রতিনিধি বললেন, তাকে ফেরাতে হবে। এবার দেখা যাক ভারত দ্বিতীয় দিনের জন্য ঠিক কতটা তৈরি হয়ে মাঠে নামতে পারে। কাটলো জট, আগামী বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে হাইব্রিড মডেলে। অবশেষে আইসিসির প্রস্তাব মেনে নিল পাকিস্তান। তবে শুধু আগামী বছরই নয়, 2027 সাল পর্যন্ত আইসিসির সমস্ত প্রতিযোগিতা হাইব্রিড মডেলেই হবে বলে জানা গিয়েছে। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা ছিল পাকিস্তানে, কিন্তু কূটনৈতিক কারণে পড়শি দেশে খেলতে যাবে না বলে জানিয়ে দেয় ভারত। কিন্তু নিজেদের দেশে প্রতিযোগিতা আয়োজন করার ব্যাপারে অনড় ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনকি পাকিস্তানে প্রতিযোগিতা না হলে নাম তুলে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন সে দেশের বোর্ড কর্তারা। অবশেষে নিজেদের অবস্থান থেকে পিছু হটেছেন তারা। যদিও তাদের পাল্টা শর্ত ছিল 2031 সাল পর্যন্ত আইসিসির কোনো প্রতিযোগিতায় অংশ নিতে ভারত আসবে না পাকিস্তানে। তখনও প্রতিযোগিতা আয়োজন করতে হবে হাইব্রিড মডেলে। জানা গিয়েছে তাদের দাবিও আংশিক মেনে নিয়েছে আইসিসি। 2027 সাল পর্যন্ত ভারতে আয়োজিত আইসিসির প্রতিযোগিতায় নিরপেক্ষ মাঠে খেলবে পাকিস্তান। আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার দুবাইয়ের সদর দফতরে যান জয় শাহ। সেখানে সব বোর্ডের কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন পাকিস্তান বোর্ডের কর্তারাও। তারপরেও জট কাটে বলে জানা গিয়েছে। আইসিসির এক কর্তা জানিয়েছেন, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমির শাহিতে। তবে ভারত নিজেদের ম্যাচ খেলবে দুবাইয়ে। আইসিসির দাবি, এর ফলে সব পক্ষই লাভবান হবে।
এবার চোখ রাখবো ফুটবলের খবরে। ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে ক্রমশ চড়ছে ফুটবল প্রেমীদের উন্মাদনার পারদ। বৃহস্পতিবার মিয়ামিতে ভারতীয় সময় মধ্যরাত হয়ে গেলেও প্রতিযোগিতার গ্রুপ বিন্যাস ফরম্যাটে এবার অনেক বদল রয়েছে। বিশ্বের সেরা ক্লাব হওয়ার লড়াই হবে যুক্তরাষ্ট্রে। গ্রুপ বিন্যাস অনুষ্ঠানে পরিচালনার দায়িত্বে ছিলেন ইতালির কিংবদন্তি ফুটবলার আলেকজান্ডার দেল পিয়েরা। ট্রফির উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ানো ইনফান্তিনো এবং ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডো নাজারিও। অনুষ্ঠানের যুক্তরাষ্ট্রে সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিও বার্তাও দেখানো হয়। ইউরোপের প্রথম সারির ক্লাব এই প্রতিযোগিতায় অংশ নেবে। সেই ক্লাবের মধ্যে রয়েছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, চেলসির মতো ক্লাব। 8 গ্রুপের মধ্যে চর্চার কেন্দ্রে রয়েছে এইচ গ্রুপ, কারণ এই গ্রুপে রিয়াল মাদ্রিদের পাশাপাশি রয়েছে আল হিলাল এবং সালজবুর্গের মতো শক্তিশালী ক্লাব। আল হিলাল বর্তমানে রয়েছে নেইমার, ফলে তিনি সুস্থ থাকলে রিয়ালের বিরুদ্ধে মাঠে নামবেন। ফলে তিনি মুখোমুখি হবেন পিএসজির প্রাক্তন সতীর্থ এমবাপ্পের। যদিও অপেক্ষাকৃত সহজ গ্রুপে রয়েছে মেসির ক্লাব মিয়ামি। এই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে পর্তুগালের ক্লাব এফসি পোর্তো এবং সৌদি আরবের ক্লাব আল আহলি। কেমন হলো গ্রুপ বিন্যাস এক নজরে দেখে নেব। গ্রুপ এ পালমেইরাস, এফসি পোর্তো, আল আহলি এবং ইন্টার মায়ামি। গ্রুপ বি পিএসজি, আতলেতিকো মাদ্রিদ, বোতাফোগো এবং সিয়াটল। গ্রুপ সি বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স এবং বেনফিকা। গ্রুপ ডি ফ্ল্যামিঙ্গো, ইস্ট তুনিস, চেলসি এবং লিও। গ্রুপ ই রিভার প্লেট, উইরাও, মন্তেরে এবং ইন্টার মিলান। গ্রুপ এফ ফ্লুমিনেন্স, বুয়েসিয়ার্স ডর্টমুন্ড, উলসান এবং মামেলোদি সানডাউন্স। গ্রুপ জি ম্যানচেস্টার সিটি, ওয়াইদাদ, আল আইন এবং জুভেন্টাস। গ্রুপ এইচ রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুয়া এবং সালজবুর্গ। আসন্ন ক্লাব বিশ্বকাপে অংশ নেবে মোট 32টি দল। তাদের 8টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে 4টি করে দল। প্রত্যেক গ্রুপ থেকে সেরা 2টি দল যোগ্যতা অর্জন করবে শেষ 16-এ। আগামী বছরে 15 জুন থেকে 13 জুলাই পর্যন্ত হবে যুক্তরাষ্ট্রে প্রতিযোগিতা। 12টি স্টেডিয়ামকে প্রস্তুত করা হয়েছে। আয়োজক দেশের পক্ষ থেকে সরাসরি প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছে ইন্টার মায়ামি, যেই ক্লাবে বর্তমানে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক লিওনেল মেসি। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ খেলবেন তারা। প্রসঙ্গত, পরের ফিফা বিশ্বকাপেরও মূল আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। তাই ক্লাব বিশ্বকাপকে তার ড্রেস রিহার্সাল বলেও মনে করছে অনেকে। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার দুনিয়ার অন্যান্য খবর জানতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।